বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন পৃষ্ঠা 28 এবং 29 পৃষ্ঠা সমাধান দিব। তো আমরা যেহেতু সৃজনশীল উত্তর দিয়ে থাকি, তো বাংলা সায়েন্স এডুকেশন পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আমাদের সৃজনশীল ক্লাসে। আমরা এখন সমাধান করব। এখানে দেখো, সপ্তম সেশনে দুইটা কাজ আছে। এই সেশনে তোমাদের দল বানানো মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ চিনতে হবে। তো আমরা বিস্তারিত না পড়ে শুধু সমাধানটা পড়বো। এখানে শুধু মৌলিক ও যৌগিক পদার্থ তোমাদেরকে চিনতে হবে, এই একটা কাজ। অষ্টম সেশনে দেখো, অষ্টম সেশনে তোমাদের আরেকটি কাজ হচ্ছে যে মৌলিক ও যৌগিক পদার্থ অর্থাৎ বিশুদ্ধ পদার্থের সাথে মিশ্রিত পার্থক্য জানলে এখন বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণ চেষ্টা করতে হবে। তো আমরা এই অধ্যায়ে হচ্ছে বিশুদ্ধ পদার্থ, মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ শনাক্ত করব। মনে করো এখানে যে কাজটা করতে হবে, পানির সাথে যদি লবণ মিশ্রিত থাকে, বিস্তারিত পড়বো না, শুধু সমাধানই করবো। এখানে সমাধান করার চেষ্টা করবো। তাহলে দুইটা কাজ তোমাদেরকে দেখাচ্ছি এখন। একটা হচ্ছে যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ চেনা, আর একটা হচ্ছে যে মনে করো পানির সাথে লবণ মিশ্রিত থাকলে তো আমরা কিভাবে বুঝবো যে আমরা মুখে না নিয়ে পানির সাথে কোনো কিছু মিশ্রিত আছে কিনা সেটা বুঝতে হবে। তাপ দিয়ে স্ফুটাঙ্ক ও বাষ্পীয় দেখে বুঝতে পারবো। তো চলো আমরা দুইটি পরীক্ষা দেখে নিই। মূলত বিশুদ্ধ পানি এরকম স্বচ্ছ দেখাবে গ্লাসে। বিশুদ্ধ পানি একেবারে স্বচ্ছ, যেই গ্লাসে রাখবো ওই গ্লাসের রং ধারণ করবে। তো এখানে পানি 100°C তাপমাত্রা হলে এইসব পানি, স্বচ্ছ পানি, বিশুদ্ধ পানি বাষ্পীয় হয়ে যায়। এটা তোমাদের মনে রাখতে হবে যে 100°C তাপমাত্রায় পানি বাষ্পীয় হয়ে যায়। এই মহাসাগর থেকে এরকম সূর্যের তাপে পানি বাষ্পীয় হয়ে যায় সাগর থেকে, এটা তোমাদের বুঝতে হবে। যে পরিবেশের মধ্যেও নদীর পানি বাষ্পীয় হয় রোদের তাপে। এই প্রক্রিয়াটা তোমাদের জানতে হবে। বিভিন্ন জলাশয়, যেমন রাঙামাটি একটা জলাশয় আছে, বাংলাদেশের সবচেয়ে বড় জলাশয় রাঙামাটি জেলায়, এরকম পানি বাষ্পীয় হয়ে যায় রোদের তাপে। এই যে এখানে দেখো গরম পানি কাপে ঢালার পর এরকম পানি বাষ্পীয় হয়ে যাবে, সাদা সাদা দেখা যাবে যখন গরম পানি উড়ে যাবে। তো পানির কণাগুলো উড়ে যাবে, গ্যাসীয় হয়ে যাবে। গ্যাসীয়। এটা এরকম, এই যে গরম পানি যখন তুমি কাপে ঢালবা দেখবে যে পানি বাষ্পীয় হয়ে যাবে এরকম। হ্যাঁ, তো এরকম কাপে ঢালার পরে পানি বাষ্পীয় হতে থাকবে গরম পানি। তা মনে রাখবা যে 100° তাপমাত্রায় পানি, বিশুদ্ধ পানি বাষ্পীয় হয়ে যায়। যদি পানির সাথে অন্য কিছু মিক্স থাকতো তাহলে পানি বাষ্পীয় হতে একটু সময় লাগতো এবং তাপ বেশি দিতে হবে যদি কোনো মিক্স থাকে অন্য কোনো পদার্থ। তো এরকম শুধু পানি হলে একটা মৌলিক পদার্থ হচ্ছে কি তোমার এখন পরবর্তীতে আমরা মৌলিক পদার্থ বুঝাবো। এখানে হচ্ছে এই যে বোতলে তরল অবস্থায় অক্সিজেন গ্যাস সংরক্ষণ করা হয়েছে। তো শুধু অক্সিজেন, যদি এখানে যে শুধু অক্সিজেন আছে তাহলে এটা মৌলিক পদার্থ, এখানে আর কিছু নেই। যখন অক্সিজেন হাইড্রোজেন মিলে পানি হবে এটা যৌগিক পদার্থ হবে, মৌলিক পদার্থ হবে না। তাহলে পানি একটি যৌগিক পদার্থ হবে। তুমি যখন এরকম পাত্রে জল এবং লবণ মিশ্রিত করবা তাহলে সেটা হবে যৌগিক পদার্থ। একাধিক পদার্থ একসাথে হইলে তো সেটা হচ্ছে যৌগিক পদার্থ। আর এখানে যখন তুমি লবণ মিশ্রিত করবা তখন পানিটা বাষ্পীয় হতে সময় নেবে বেশি এবং তাপ বেশি দিতে হবে। তাহলে তাপমাত্রা বেশি প্রয়োজন এবং লেট হবে, সময় লাগবে। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। আর বিশুদ্ধ পানি 100°C যদি হয়, বিশুদ্ধ পানি 100°C তাপমাত্রায় যদি বাষ্পীয় হয় তাহলে লবণ মিশ্রিত পানি অর্থাৎ লবণাক্ত পানি অথবা শরবত বাষ্পীয় হতে তাপমাত্রা বেশি প্রয়োজন হবে। তাহলে 100° থেকে আরো বেশি লাগবে, 101 বা 102° প্রয়োজন হবে। এখানে দেখো লবণ নিলাম কিছু। এখানে আমরা একটা গ্লাসের মধ্যে মোমবাতি নিলাম। তো মোমবাতিটা একটু ধরে নিই। দেখো, এখানে মোমবাতিটা রেখে দিলাম। তো আমরা দেখবো এই যে লবণগুলো বাষ্পীয় হয় কিনা। আমরা অল্প লবণ নিয়ে নিই আংশিক, দেখবো বাষ্পীয় হয় কিনা লবণগুলো। আমরা কিছু সময় নেই, মানে লবণ তরল হয় কিনা সেটা দেখবো গলে, অথবা বাষ্পীয় হয় কিনা দেখবো। দেখো অনেক সময় নিচ্ছি, তবুও চামচ কিন্তু অনেক গরম হয়ে গেছে। তো লবণ কিন্তু বাষ্পীয় হচ্ছে না। তো আমরা কিছুক্ষণ পরে পানি নিয়ে দেখবো যে পানি বাষ্পীয় হয় কিনা। এই যে লবণ দেখো বাষ্পীয় হচ্ছে না, তরলও হচ্ছে না, গলতেছে না। লবণ এই যে এইসব এটি গলতেছে না। তো আমরা এখন একটু পানি নিয়ে দেখবো সেটা বাষ্পীয় হয় কিনা।
এখন আমরা অল্প পানি দেবো চামচে পানি নিয়ে এখানে হিট দিব, দেখবো পানিটা বাষ্পীয় হবে কিনা সেটা দেখাতে হবে তোমাদেরকে। এই যে আমরা একটু পানি নিলাম, হালকা চামচে করে পানি দিয়ে দেখো চামচে পানি আছে। তো এখন আমরা হিট দিব, দেখবো পানিটা বাষ্পীয় হয়ে যায় কিনা। দেখবা একটা সময় এই পানিটা এখন বাষ্পীয় হয়ে যাবে চামচ থেকে গরম হয়ে। আমরা কিছু সময় অপেক্ষা করি, পানি বাষ্পীয় হওয়ার প্রক্রিয়াটা একটু দেখব, শুকিয়ে যাবে আর কি গরম হয়ে চামচটা। এই যে পানি মোটামুটি গরম হয়ে গেছে এখন। এই যে দেখুন এখন উতরাচ্ছে, বুদবুদ করতেছে পানি উতরাইতেছে গরম হয়ে। এই যে দেখো কিছুক্ষণ পর বাষ্পীয় হয়ে যাবে পানিগুলো, সবগুলো পানি বাষ্পীয় হয়ে যাবে চামচ গরম, পানি থাকবে না আর এখানে। পানি বাষ্পীয় হয়ে এটা গ্যাসীয় হয়ে যাবে। এই দেখো পানি উতরাচ্ছে, দেখছো পানি এরকম একটা চামচের গরম জায়গায় লাগাতে পানিটা আওয়াজ করতেছে, বাষ্পীয় হচ্ছে। তো আমরা এই বাষ্পীয় প্রক্রিয়াটাই তোমাদেরকে দেখাচ্ছি, চামচ দিয়ে দেখাচ্ছি এই কারণে যে এটা কম সময় লাগবে অল্প পানি বাষ্পীয় হতে। যদি আমি পাত্র নিয়ে দেখাইতাম অনেক সময় লাগবে পানিটা গরম করতে। এই যে দেখো এখন পানিটা বাষ্পীয় হয়ে যাবে, এই যে দেখো আর অল্প আছে পানি, এই যে পানিটা বাষ্পীয় হয়ে গেছে। দেখো এখন আর পানি নেই, দেখছো চামচটা গরম হয়ে পানি একদম বাষ্পীয় হয়ে গেছে। তাহলে লবণ বাষ্পীয় হয়নি। তো লবণ বাষ্পীয় হতে অনেক তাপমাত্রা লাগবে, প্রায় 1400 সেলসিয়াস তাপমাত্রা এর বেশি লাগবে। আর পানি মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই পানি বাষ্পীয় হয়ে যাবে। যাই হোক, এখন আমরা এই যে সপ্তম শ্রেণীর যে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ বুঝে ফেললাম। তাহলে একাধিক মৌল যদি একসাথে থাকে, একাধিক পদার্থ, তাহলে সেটা হবে যৌগিক। যদি শুধু একটি পদার্থ থাকে তাহলে সবে এটা হবে মৌলিক পদার্থ। যদি এই পদার্থকে ভেঙে আর কোনো পদার্থ না পাওয়া যায় তাহলে সেটা মৌলিক পদার্থ। তাহলে আমরা এখন এই ভিডিওগুলো দেখে বুঝে গেলাম যে যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থ কোনগুলো। এবং অষ্টম সেশনের কাজটাও শেষ হলো প্রায়। এখন আমরা এই নিচে দেখো, এই যে 28 পৃষ্ঠায়, এই যে 28 পৃষ্ঠার নিচের অংশের একটা কাজ আছে দেখো। এটা হচ্ছে যে স্ফুটনাঙ্ক মেপে রাখো, অর্থাৎ পানি বাষ্পীয় হয়েছে 100 সেলসিয়াসে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক। আর এখানে যদি আমরা যে লবণাক্ত পানির যেই স্ফুটনাঙ্ক পেয়েছি সেটাও আমরা হিসাব করব 29 পৃষ্ঠায়। চলো আমরা এখন 29 পৃষ্ঠার সমাধানটা করে নিই। এখানে দেখো আমরা প্রথমে এখানে আমরা প্রশ্নটা করা হয়েছে দেখো 28 পৃষ্ঠায়। এই যে এখানে তোমার দল একই পানি বা পানি লবণের মিশ্রিত স্ফুটনাঙ্ক একাধিকবার পরিমাণ করে থাকলে তা কি হুবহু একই এসেছে, সেটা তোমাদের লিখতে হবে 29 পৃষ্ঠায়। দেখেন স্ফুটনাঙ্ক আর একটু বুঝে নাও। স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক হচ্ছে এই যে পানি যেই তাপমাত্রায় বাষ্পীয় হয়েছে, অর্থাৎ 100 ডিগ্রি তাপমাত্রায় যদি পানি বাষ্পীয় হয় তাহলে পানির স্ফুটনাঙ্ক, অর্থাৎ বাষ্পীয় হওয়ার যে মুহূর্ত কত তাপমাত্রা, সেটাই হচ্ছে স্ফুটনাঙ্ক বিন্দু। তোমাদের এটা বুঝতে হবে, হ্যাঁ, এটা অবশ্যই বুঝতে হবে। এখন দেখো এই এখন আমরা 29 পৃষ্ঠার সমাধান করব। এখন উত্তরটা লিখে ফেলি চলো। পানির স্ফুটনাঙ্ক 100 সেলসিয়াস তাপমাত্রা, 60 সেলসিয়াস তাপমাত্রা থেকে ধীরে ধীরে পানি বাষ্পীয় হতে থাকে, 100 সেলসিয়াসে চূড়ান্তভাবে বাষ্পীয় হয়। 2 নম্বর হচ্ছে পানি লবণ স্ফুটনাঙ্ক প্রায় 102.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 1 কেজি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস হলে 1 কেজি পানির সাথে যদি 58 গ্রাম লবণ মিশ্রণ করলে স্ফুটনাঙ্ক বিন্দু হবে 100.5, অর্থাৎ 0.5 ডিগ্রি বেড়ে গেছে যখন তুমি 58 গ্রাম লবণ মিশ্রিত করবা। তো আমরা যেহেতু 250 গ্রাম পানি, 58 গ্রাম না, যেহেতু আমরা 250 গ্রাম লবণ মিশ্রিত করেছি পানির সাথে, তাহলে হিসাবটা ওইভাবেই বলতে হবে। এখানে দেখো সকল দলের পানি ও লবণের মিশ্রণে স্ফুটনাঙ্কের পরিমাণ কি একই হয়েছে নাকি আলাদা সেটা বলতে হবে। উত্তর হচ্ছে যে সকল দলের পানির স্ফুটনাঙ্ক একই থাকবে, শুধু পানির ক্ষেত্রে, বিশুদ্ধ পানির ক্ষেত্রে স্ফুটনাঙ্ক একই থাকবে। তো সকল দলের পানি লবণের মিশ্রণ স্ফুটনাঙ্ক বিন্দু একই হয়নি, কারণ এক এক দল ভিন্ন ভিন্ন মানে কম বেশি লবণ কম বেশি মিশ্রণ করার কারণে একই হয়নি। তো আমরা এখানে দেখো দলের পানি লবণ মিশ্রণের স্ফুটনাঙ্ক 102.2 সেলসিয়াস তাপমাত্রা, বি দলের পানি লবণের মিশ্রণ স্ফুটনাঙ্ক 102.3, সি দলের পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্ক 102.4 সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে পানির স্ফুটনাঙ্ক বিন্দু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা মনে রাখতে হবে তোমাদের। তো পানি ও লবণের স্ফুটনাঙ্ক বিন্দু 1.2 2.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,
পরে 1 কেজি পানির সাথে 58 গ্রাম লবণ মিশ্রিত করলে 0.5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে স্ফুলনাঙ্ক বিন্দুর। তোমরা মনে রাখবা যে 1 কেজি পানির সাথে যদি তুমি 58 এখানে এই যে 58 গ্রাম যদি মিশ্রণ করো তাহলে 0.5 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ হাফ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে হবে। হ্যাঁ, তো এখন আমরা বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা বিষয় এখানে। নিচের অংশের উত্তরটা আমরা পড়ে নিয়ে চলো। উপরের দুইটি প্রশ্নের যে কোনো একটি উত্তর না হয়ে থাকলে ভেবে দেখো কেন এমন হলো, কেন একই পদার্থ হওয়ার পরে স্ফুটনাঙ্কের পরিমাণ হুবহু একই হলো না। অর্থাৎ লবণের পরিমাণ কম বেশি হলে স্ফুটনাঙ্ক বিন্দু তাপমাত্রা কম বেশি হবে। এখন দেখো উত্তর বলি। সকল দলের পানি লবণ মিশ্রণের স্ফুটনাঙ্ক একই হয়নি, কারণ পানির বাষ্পীয় বা স্ফুটনাঙ্ক বিন্দু 100 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু লবণ স্ফুটনাঙ্ক বিন্দু 1465 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ তাহলে 1465 ডিগ্রি সেলসিয়াস অনেক বেশি, অনেক তাপমাত্রা। তাহলে লবণ, এটা হচ্ছে লবণের স্ফুটনাঙ্ক। তাহলে লবণ এই 1465 ডিগ্রি তাপমাত্রা বাষ্পীয় হয়। তাহলে লবণ যদি পানির সাথে মিশ্রিত করো, অল্প লবণ যদি পানির সাথে মিশ্রিত করো, ফলাফল আসবে পানির সাথে লবণের পরিমাণ যত বেশি হবে মিশ্রণের স্ফুটনাঙ্ক বিন্দু তত বেশি হবে। অর্থাৎ তাপমাত্রা বেশি দিতে হবে, তাপমাত্রা বাড়াইলে তারপর পানিটা বাষ্পীয় হবে যদি লবণ মিশাও। এটা তোমাদের মনে রাখতে হবে। তারপরে গলনাঙ্ক, এটা হচ্ছে লবণের গলনাঙ্ক। 801 ডিগ্রি তাপমাত্রায় লবণ তরল হয়, আর মানে পানির মতো হবে আর কি লবণটা এত ডিগ্রি তাপমাত্রা হলে। আর লবণ যদি তুমি যখন তুমি স্ফুটনাঙ্ক বিন্দু, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক বিন্দু, লবণ বাষ্পীয় হবে 1465 ডিগ্রি তাপমাত্রায়, আর পানি মাত্র 100 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পীয় হয়ে যায়। তোমাদের মনে রাখবে এটা। তো আমরা শেষ ফাইনাল উত্তরটি দিতেছি। এটা যেহেতু তথ্যীয় বিষয়, তথ্য উপত্যের ভিত্তিতে অঙ্ক করেই এই অঙ্কটা করা হয়েছে, এই সমাধানটি দেওয়া হয়েছে। তা আমাদের সৃজনশীল উত্তরগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া আমাদের উত্তরটি কেমন হয়েছে। এখন দেখো এই প্রক্রিয়ায় এই পরিমাণ করা হয়েছে তা নিচে লেখো। তোমাদের পরিমাণ প্রক্রিয়ার সাথে অন্য দলগুলো তুলনা করো। এবার ভেবে দেখো কোন ফলাফল অপেক্ষাকৃত সবচেয়ে নির্ভরযোগ্য, কেন এমনটা মনে হলো, তার পক্ষে যুক্তি দাও। তাহলে দেখো এ দলের পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্ক বিন্দু 102.2 সি ফলাফল। এ ফলাফলটা এখানে সি ফলাফল হবে না, এ ফলাফল হবে সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ, সেলসিয়াস এত ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এখানে এ ফলাফল রয়েছে। এখানে দেখো এই যে এ দলের এখানে অপেক্ষাকৃত সবচেয়ে নির্ভরযোগ্য হয়েছে। এখানে স্ফুটনাঙ্ক বিন্দু বৃদ্ধি পেয়েছে এই যে 102 থেকে 202 থেকে 100 ডিগ্রি, মানে যেহেতু 100 কেন মাইনাস করলাম, কারণ পানির বাষ্পীয় বিন্দু অর্থাৎ স্ফুটনাঙ্ক বিন্দু হচ্ছে 100। তাই আমরা যেহেতু লবণ মিশ্রিত পানি যদি 102.2 ডিগ্রি তাপমাত্রা দিতে হয় বাষ্পীয় করতে হলে, তাহলে 100 আমরা পানিটা মাইনাস করে দেবো। তাহলে বাড়তি তাপমাত্রা কত প্রয়োজন হলো? 2.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে হয়েছে লবণ মিশ্রিত লবণাক্ত পানিটা স্ফুটনাঙ্ক মানে বাষ্পীয় করতে। 1 কেজি পানির সাথে 250 গ্রাম লবণ মেশানো হয়েছিল। তো লবণ মেশানো হওয়ার পরে আমরা তাপমাত্রা যখন 102.2 তাপমাত্রা করার পরে পানি বাষ্পীয় হতে শুরু করে। এখন আমরা ফাইনাল ফলাফল হচ্ছে 1 কেজি পানির স্ফুটনাঙ্ক বিন্দু যদি 0.5 সেলসিয়াস বৃদ্ধি করতে লবণের প্রয়োজন হয় 58 গ্রাম, তাহলে 1 কেজি পানির স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি বৃদ্ধি করতে লবণের প্রয়োজন হবে, এখানে ভাগ করছি 116 গ্রাম লবণ প্রয়োজন। তাহলে 1 কেজি পানির সাথে স্ফুটনাঙ্ক 2.2 সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই যে এখানে দেখে এখন উত্তরটা মিলে যাবে। 2.2 সেলসিয়াস তাপমাত্রা বাড়িয়েছিলাম, তাহলে 2.2 সেলসিয়াস বৃদ্ধি করতে লবণ প্রয়োজন হবে 255.2 ডিগ্রি 2 গ্রাম। তাহলে আমরা লবণ মিশ্রিত করেছিলাম 250 গ্রাম, তাহলে 250 গ্রাম আর 255.2 গ্রাম প্রায় সমান। তাহলে এ দলের পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্ক কিন্তু সি ফলাফল অপেক্ষাকৃত সবচেয়ে নির্ভরযোগ্য হয়েছে। এই যে উপরে দেখো আমরা লবণ মিশ্রিত করেছি কত গ্রাম সেটা এখানে বলে দাও। তাহলে আমরা 250 গ্রাম লবণ মিশ্রিত করেছি। হ্যাঁ, সেটা তোমাদের মনে রাখতে হবে যে 1 কেজি পানির সাথে 250 গ্রাম লবণ মিশ্রিত করে পরীক্ষাটি করা হয়েছিল। আজকের মতো এতটুকু।